স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে যে নিউ মাইনর যে হিস্ট্রির যে সিলেবাস নতুন আপডেট হয়েছে, সেই মাইনর সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা জানবো। ফার্স্ট অফ অল আমরা জেনে নেই যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি মাইনর যে সাবজেক্টটি রয়েছে, সে সেই সাবজেক্টটি কারা পড়বে। ফার্স্টলি যারা হিস্ট্রি মেজর নিয়েছো তাদের হিস্ট্রি মাইনর এই সাবজেক্টটা পড়তে হবে না, কিন্তু হিস্ট্রি বাদে যারা অন্যান্য সাবজেক্টকে মেজর হিসাবে বেছে নিয়েছো, মনে করো সংস্কৃত, ফিলসফি, বেঙ্গলি বেছে নিয়েছো মেজর হিসাবে, তাদের মাইনর সাবজেক্ট হিসাবে রয়েছে হিস্ট্রি, তাদেরকে এই সিলেবাসটি পড়তে হবে। আজকে আমরা জেনে নেব যে এই সিলেবাসের মধ্যে কি রয়েছে এবং তোমাদের ঠিক কি পড়তে হবে হিস্ট্রি মাইনর সিলেবাসে। ফার্স্টলি তোমাদের ক্যারিকুলাম অফ ডিসিপ্লিনারি মাইনর কোর্স যেটা রয়েছে অর্থাৎ ডিসিএম, রিসেন্ট আপডেটেড যে ক্যারিকুলাম রয়েছে সেই হিসেবে বিস্তারিত আলোচনা হবে একদম। তো তোমাদের এই পেপারটি রয়েছে 101 পেপার, ডিসিএম মাইনর 101 হিস্ট্রি। এখানে বেসিক্যালি এই প্রোগ্রাম কোর্সের মধ্যে কি কি রয়েছে, প্রোগ্রাম কোর্সের টাইটেল হলো হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রি হিস্ট্রি টু 6th সেঞ্চুরি বিসি। অর্থাৎ আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানবো। এই জায়গাটা কতদূর পর্যন্ত প্রি হিস্ট্রি অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ থেকে শুরু করে 6th সেঞ্চুরি বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পর্যন্ত। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে প্রাচীন ভারতের ইতিহাসের যে ফার্স্ট ফেজটা রয়েছে সেটা তোমাদের মাইনরের প্রথমেই রয়েছে। এটা সেমিস্টার ওয়ানে তোমাদের পড়তে হবে। তাই পেপার কোড হলো DCM 101 অর্থাৎ DCM 101। এই পেপারের জন্য তোমাদের ক্রেডিট রয়েছে 4। মনে রাখবে, এখানে ক্রেডিট রয়েছে তোমাদের 4। ফার্স্টলি আমরা জেনে নেই যে এই সিলেবাসে কি কি রয়েছে, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। ফার্স্টলি এটা অ্যানসেন্ট হিস্ট্রির উপরে তোমাদের এই সিলেবাসটা বেস করে, অ্যানসেন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের যে ইতিহাস রয়েছে সেই প্রাচীন ভারতের ইতিহাসের সিলেবাসকে বেস করে রয়েছে। এখানে টোটাল দেখো 4টে মডিউল রয়েছে, মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এবং মডিউল 4। মডিউল 1-এ কি রয়েছে? মডিউল 1-এ রয়েছে এক্সপ্লোরিং আর্লি ইন্ডিয়া। অর্থাৎ এই অঞ্চল, এই যে বিষয় রয়েছে এর মধ্যে দেখো দুটো সাব ইউনিট রয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং ফিজিওগ্রাফি অ্যান্ড ইটস পিপুল, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অফ ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। ফার্স্ট মডিউলে যেটা সাব ইউনিট রয়েছে এ, এখানে তোমাদের কি কি পড়তে হবে। বেসিক্যালি এই জায়গাটায় তোমাদের যে বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে সেটা হচ্ছে প্রাচীন ভারতের অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে ভৌগোলিক বৈচিত্র্য রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের এখানে জানতে হবে। অর্থাৎ আমরা যদি ভারতীয় উপমহাদেশকে দেখি, তার যে ফিজিক্যাল যে ডিভিশন রয়েছে, তার যে আহ, বিভিন্ন ধরনের, অর্থাৎ আমরা যদি দেখি বৈচিত্র্য দেখি ভারতীয় উপমহাদেশে, তাহলে আমরা সমগ্র ভারতীয় উপমহাদেশে 7টি স্বতন্ত্র অঞ্চল আমরা দেখতে পাই। যা- যেমন উত্তর দিকে তোমরা যদি দেখো তাহলে হিমালয়ের পার্বত্য অঞ্চল রয়েছে, এছাড়া উত্তরে গঙ্গা বিধৌত পলি অঞ্চল রয়েছে। নেক্সট মধ্য ভারতে রয়েছে সমভূমি অঞ্চল। নেক্সট পশ্চিম ভারতে রয়েছে মরু অঞ্চল। তোমরা জানো যে পশ্চিম অঞ্চলে ভারতের থর মরুভূমি অবস্থান করেছে, সেই অঞ্চল। পূর্ব ভারতে উচ্চভূমি অঞ্চল, আমরা যদি পূর্ব দিকে দেখি তাহলে বেশ কিছু উচ্চভূমি আমরা লক্ষ্য করব। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের যে সমভূমি অঞ্চল সেটা। অর্থাৎ ভারতবর্ষে ভারতীয় উপমহাদেশের যে ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স সেটা আমরা ফার্স্ট জানবো। নেক্সট আমরা দেখব যে ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধরনের মানুষের বসবাস রয়েছে, বিভিন্ন প্রজাতির মানুষের বিভিন্ন ভাগ রয়েছে। সেই ভাগগুলোর মানুষগুলো কোথায় কোথায় ভাগ করছে। যদি তোমরা দেখো যে যেমন যেমন ধরো ভারতীয়, যদি আমরা তোমার হচ্ছে উপমহাদেশের জনজাতিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে নেগ্রিটো টাইপের লোক রয়েছে, আদি অস্ট্রেলিয়ান রয়েছে, মঙ্গোলীয় রয়েছে, ভূমধ্য সাগরীয় রয়েছে, হ্যাঁ, নার্কিড রয়েছে, বিভিন্ন ধরনের
ভারতীয় আহ, অসংখ্য যে মনুষ্য জাতির মধ্যে যে ডিভিশন রয়েছে, সেই ডিভিশন গুলো কিন্তু আমরা বেসিক্যালি ছয় ধরনের ডিভিশন আমরা প্রধানত লক্ষ্য করতে পেয়েছি, যেমন নেগ্রিটো, আদি অস্ট্রেলিয়ান, মঙ্গোলীয়, ভূমধ্য সাগরীয়, পাশ্চাত্য গোলকুণ্ড, এবং হচ্ছে পাশ্চাত্য গোলমুণ্ড। এছাড়াও আমরা দেখেছি নর্ডিক। এই যে মানুষের যে ডিভিশন গুলো রয়েছে, সেই ডিভিশন গুলো তোমাদের কিন্তু এই জায়গায় টানতে হবে। নেক্সট দেখতে হবে এই যে এত মানুষের বসবাস এই ভারতীয় উপমহাদেশে, হ্যাঁ, যার ফলে তাদের সংস্কৃতির মধ্যে একটা ডিভিশন রয়েছে। কিন্তু সংস্কৃতির মধ্যে ডিভিশন থাকলেও ভারতীয়দের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তারা এক জাতি এক প্রাণ, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। এই যে ভারতীয় উপমহাদেশে এত কিছু ডাইভার্সিটি রয়েছে, এত ভাগ রয়েছে, ফিজিক্যাল ভাগ আমরা দেখতে পাচ্ছি, মনুষ্য জনজাতির ভাগ দেখতে পাচ্ছি, কিন্তু তাদের মধ্যে তাও একটা ইউনিটি রয়েছে। এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারবো। তোমরা এই ইউনিটটি সম্পর্কে ডিটেলসে আলোচনা পাবে যদি বাংলা ভাষায় দেখতে চাও। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস অনুসন্ধানে দিলীপ গঙ্গোপাধ্যায়ের যে বইটা রয়েছে, সেখানে এটি একটি চ্যাপ্টারই রয়েছে, দেশ পরিচয় বলে। সেখানে ডিটেলসে আলোচনা রয়েছে। নেক্সট রয়েছে মডিউল 2 তে তোমাদের রয়েছে হিস্টোগ্রাফি অ্যান্ড সোর্সেস। দেখো এই মডিউল 2 তে কি কি রয়েছে, ফার্স্টলি আমরা মডিউলের যে হেডলাইন সেটা নিয়ে একটু আলোচনা করছি। হিস্টোগ্রাফি হচ্ছে ইতিহাস চর্চা, অর্থাৎ ইতিহাস কিভাবে লেখা হয়, ইতিহাসের লিখন পদ্ধতি, এই বিষয়টাকে বলা হয় হিস্টোগ্রাফি। খুব শর্টে হিস্টোগ্রাফির অনেক বড় ডেফিনেশন রয়েছে, আমি তোমাদের জাস্ট বোঝার তাগিদে আমি ছোট করে বলছি। অর্থাৎ ইতিহাস লেখনের ধরন বা ইতিহাস লেখন পদ্ধতি, সেটা হচ্ছে হিস্টোগ্রাফি। সোর্সেস কি? সোর্সেস হলো বেসিক্যালি যার উপর বেস করে আমরা, যে সমস্ত উপাদানগুলোর উপর বেস করে আমরা ইতিহাস রচনা করতে পারি। তোমরা জানো যে ইতিহাস, কোনো গল্প লিখে দিলাম তাহলে সেটা ইতিহাস হয় না। ইতিহাস হলো সেটা যেটার কোনো একটা যুক্তি রয়েছে এবং যেটার প্রমাণ রয়েছে। উইদাউট প্রমাণে ইতিহাসে কোনো কিছু লেখা যায় না। তাহলে এই প্রমাণের জন্য আমার কিছু উপাদান দরকার হতে পারে, আমার সাহিত্যিক উপাদান দরকার হতে পারে, সেই টাইমের লেখা বইগুলো। এছাড়াও সেই টাইমে মানুষের যে ব্যবহার্য জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলো থেকে ইতিহাস রচনা। তাহলে সোর্সেস অর্থাৎ উপাদান তোমাদের নেক্সট মডিউলে রয়েছে, হিস্টোগ্রাফি অ্যান্ড সোর্সেস। এর মধ্যে যে সাব ইউনিট গুলো রয়েছে, ফার্স্ট দেখো আর্কিওলজিক্যাল সোর্সেস। আমরা যদি সোর্স অর্থাৎ ইতিহাসের উপাদানকে ভাগ করি, তাহলে মূলত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হলো সাহিত্যিক উপাদান বা যেটাকে আমরা বলে থাকি লিটারেসি সোর্সেস, এবং আরেকটি হলো প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটা হলো আর্কিওলজিক্যাল সোর্সেস। আর্কিওলজিক্যাল সোর্সেস এর মধ্যে আবার ডিভিশন রয়েছে, যেমন মুদ্রা হতে পারে, যেমন শিলালেখ হতে পারে, যেমন স্থাপত্য ভাস্কর্য হতে পারে। তো সেই সমস্ত সোর্স গুলো আমাদের প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য বেসিক্যালি দেখো, আর্কিওলজিক্যাল সোর্স মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রি হিস্ট্রি এবং প্রাই হিস্ট্রি, অর্থাৎ আহ, প্রাগ ঐতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস রচনা করার জন্য আমাদের কিন্তু আর্কিওলজিক্যাল সোর্স একমাত্র বেস ইতিহাস রচনা করার জন্য। কারণ প্রায় ঐতিহাসিক যুগ পর্যন্ত আমরা কিন্তু কোনো লিখিত উপাদান পাই না, যদিও প্রায় ঐতিহাসিক যুগে কিছু উপাদান পাওয়া যায়, কিন্তু সেগুলোর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, যেমন হরপ্পা সভ্যতার শিলালেখগুলো রয়েছে। তো যাই হোক, এই প্রাগ ঐতিহাসিক এবং প্রায় ঐতিহাসিক এই যে টাইম পিরিয়ডটা, যেখানে কিন্তু আর্কিওলজিক্যাল সোর্সেস মেন একটা উপাদান হিসাবে কাজ করে ইতিহাস রচনা করার জন্য, যে কারণে তোমাদের আর্কিওলজিক্যাল সোর্স রয়েছে সিলেবাসে এবং তোমাদের এটা পড়তে হবে। নেক্সট হচ্ছে এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সাভেশন, এখানে লেখা রয়েছে। দেখো এক্সপ্লোরেশন এবং এক্সাভেশন এটা ফিল্ড আর্কিওলজি যে রয়েছে তারই একটা ডিভিশন, অর্থাৎ অনুসন্ধান এবং উৎখনন। সাধারণত এক্সপ্লোরেশনকে যদি আমরা একভাবে মানে এক শব্দের মধ্যে বলতে চাই, তাহলে এক্সপ্লোরেশন কি? এক্সপ্লোরেশন ইজ দ্য অ্যাক্ট অফ সার্চিং অ্যান্ড ট্রাভেলিং টু দ্য ডিসকভার নিউ ইনফরমেশন। অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে অনুসন্ধান করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করি, ধরো তুমি কোথাও ভ্রমণ করছো, করতে গিয়ে একটা ডিপি দেখলে, এবং তুমি ঐতিহাসিক একটা কোনো একটা ডিপি দেখতে পেলো মাটির, এবং সেখানে ভাবলো যে এখানে কিছু পাওয়া যেতে পারে। এই যে ফার্স্ট যে আইডেন্টিফাই করা, এক্সপ্লোর করা, এবং সেটা হচ্ছে এক্সপ্লোরেশন।
এটা ওয়ান টাইপ অফ ফিল্ড আর্কিওলজির একটা টাইপ রয়েছে। এক্সাভেশন কি ঠিক তার পরের ফেজ, অর্থাৎ সেই জায়গাটাকে খনন করে সেখান থেকে ইতিহাস বের করে নিয়ে আসা। আমাদের সিলেবাসে, মাইনর সিলেবাসে দুটোই রয়েছে, এক্সপ্লোরেশনও রয়েছে, এক্সাভেশনও রয়েছে, তোমাদের জানতে হবে আর্কিওলজি সম্পর্কে প্রায় এই ইউনিটটাতে অনেক কিছুই রয়েছে। নেক্সট একটা গুরুত্বপূর্ণ বিষয় মাইনর সিলেবাসে একদম নতুন ভাবে যুক্ত হয়েছে, যেটা খুব ভালো লাগছে, আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস কি? আর্টিফ্যাক্টস হচ্ছে পোর্টেবল অবজেক্ট, অর্থাৎ আমরা যেটাকে ব্যবহার করতে পারি। এটা কিন্তু তোমরা যদি ইংলিশ উপেন্দ্র সিং এর বইয়ে দেখো, তাহলে এখানে খুব ডিটেলসে আর্টিফ্যাক্টস সম্পর্কে বলা রয়েছে। যেমন ধরো বর্তমান যুগে যদি আমরা আর্টিফ্যাক্টস দেখি, তাহলে আমরা কি বুঝবো? যেমন আমরা সবসময় একটা মোবাইলকে ব্যবহার করি, মোবাইল আমাদের সঙ্গে থাকে, অর্থাৎ যে জিনিসগুলো মানুষ ব্যবহার করছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, সেগুলোকেই আমরা আর্টিফ্যাক্টস হিসেবে গণ্য করি। তাহলে প্রাচীন ভারতের ইতিহাসে আমরা যদি দেখি, তাহলে সেখানে আর্টিফ্যাক্টস কি হচ্ছে? যেমন তাদের পটারি, অর্থাৎ তারা যে মাটির জিনিসপত্রগুলো ব্যবহার করছে, সেই পটারি হলো তাদের আর্টিফ্যাক্টস। বিভিন্ন ধরনের আমরা প্রাচীন ভারতের বিভিন্ন আর্টিফ্যাক্টস, বিভিন্ন পটারি আমরা লক্ষ্য করব। তার বিভিন্ন ধরন, নর্দার্ন ব্ল্যাক বলে, NBPW, হ্যাঁ, আরো অনেক ধরনের ভাগ রয়েছে। মাটির পটারির অনেকগুলো ভাগ রয়েছে, যেখান থেকে সংস্কৃতি, কালচার, এই সমস্ত কিছু আমরা জানতে পারছি। নেক্সট আর্টিফ্যাক্ট কি হতে পারে? তাদের টোনস, তাদের যে অস্ত্র শস্ত্রগুলো তারা ব্যবহার করছে, সেই বিষয় সম্পর্কে আলোচনা হতে পারে। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে আমরা যে বিষয়টা আলোচনা রয়েছে, কি রয়েছে? ইন্টারপ্রেটিং হিস্টোরিক্যাল এভিডেন্স। এখানে তোমাদের কিছু আর্কিওলজিক্যাল সোর্সেস এর তাদের হিস্টোরিক্যাল এভিডেন্স, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, যে এভিডেন্স গুলো আমরা পেয়েছি, সেই এভিডেন্স গুলো সম্পর্কে আমরা কিন্তু এই জায়গায় আলোচনা রয়েছে। অর্থাৎ সেকেন্ড যে ইউনিটটা রয়েছে, সেকেন্ড ইউনিটে তোমাদের আর্কিওলজি রয়েছে, একটা সোর্সেস রয়েছে, সেই সোর্স সম্পর্কে ডিটেলসে আলোচনা রয়েছে। ইউনিট 1 মডিউল 1-এ আমাদের কি রয়েছে? ফার্স্ট মডিউলে আমাদের যে জনজাতি, তার যে ভাগগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের ভারতীয় উপমহাদেশের যে ডিভিশন গুলো রয়েছে, বিভিন্ন দিক রয়েছে, এবং তার যে ইম্প্যাক্ট রয়েছে, তার যে প্রভাব রয়েছে সোসাইটিতে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। নেক্সট এই দুটো মডিউলের পরে 3 নম্বর মডিউলে আমরা যে বিষয়টি রয়েছে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ প্রি হিস্ট্রি অ্যান্ড প্রোটো হিস্ট্রি। নেক্সট দেখো, 3 নম্বর মডিউলে তোমাদের যেটা রয়েছে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি। ফার্স্টলি তোমাদের জানতে হবে প্রি হিস্ট্রি কি এবং প্রোটো হিস্ট্রি কি, এই দুটো বিষয় সম্পর্কে জানতে হবে। দেখো, প্রি হিস্ট্রি বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগ আমরা কাকে বলি? একদম সিম্পল ভাষায় আমি তোমাদের বলছি, যে সময়ের ইতিহাস রচনা করার জন্য শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ আর্কিওলজিক্যাল সোর্সেস আমরা ব্যবহার করি। অর্থাৎ এই টাইমে, এই যে প্রি হিস্ট্রির সময়ে যে মানুষ, তারা কিন্তু কোনো ধরনের লিখতে জানতো না। এই সময়ের যে ইতিহাস, সেই ইতিহাস জানার, সেই টাইম পিরিয়ডের ইতিহাস তোমাদের রয়েছে। প্রোটো হিস্ট্রি কি? প্রোটো হিস্ট্রি হচ্ছে যে সময়ে মানুষ লিখতে জানতো, কিন্তু সেই লেখা পাঠোদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, সেই সময়ের ইতিহাস হচ্ছে প্রোটো হিস্ট্রিক এজের ইতিহাস। তাহলে প্রি হিস্ট্রির মধ্যে কি কি পড়ছে? দেখো, এই টাইমে মানুষ লিখতেই জানতো না। অর্থাৎ আমরা যদি দেখি, প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই টাইমে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি বা লেখার কোনো নিদর্শন আমরা পাইনি। এই টাইম পিরিয়ডটা হলো প্রি হিস্ট্রিক পিরিয়ড। প্রোটো হিস্ট্রি বিশেষত তাম্রপ্রস্তর যুগ যখন থেকে শুরু হয়, বিশেষত হরপ্পা সভ্যতা আমরা যদি দেখি, হরপ্পা সভ্যতায় কিন্তু লিপি পাওয়া গেছে, সেই লিপির পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি। তাই এই যে টাইম পিরিয়ডটা, এটাকে আমরা ধরে নেই প্রায় ঐতিহাসিক যুগ। তাহলে ক্লিয়ার হয়েছে যে প্রি হিস্ট্রি এবং প্রোটো হিস্ট্রি কি। এবার আমরা একটু 3 নম্বর মডিউলের ভিতরে প্রবেশ করছি। 3 নম্বর মডিউলে ফার্স্ট রয়েছে প্যালিওলিথিক কালচার, সেকেন্ড রয়েছে মেসোলিথিক কালচার, এবং থার্ড রয়েছে ফুড প্রডিউশন। দেখো, প্যালিওলিথিক অর্থাৎ প্রস্তর যুগ, একদম এই টাইম পিরিয়ড দেখো, এই প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ, এটা ভারতীয় উপমহাদেশ এবং
তোমার হচ্ছে বিশ্বের ক্ষেত্রে কিন্তু এর টাইম পিরিয়ডটা একটু আলাদা। যদিও বা ভারতীয় উপমহাদেশে তোমাদের আমি যে টাইম পিরিয়ডটা বলছি সেটা আনুমানিক টাইম পিরিয়ড, একদম অ্যাকুরেট বলা যেতে পারে না, তবে ধরে নেওয়া হয় এই যে প্যালিওলিথিক কালচার যেটা রয়েছে অর্থাৎ প্রস্তর যুগের কালচার, সেটা মোটামুটি ভাবে 2 মিলিয়ন ইয়ার্স এগো, অর্থাৎ প্রায় 2 মিলিয়ন বছর পূর্ব থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডটা হচ্ছে প্যালিওলিথিক কালচার। এই প্যালিওলিথিক কালচারের যে মেন তোমাদের এখানে কি কি রয়েছে, ইভলিউশন, ইউজ অফ স্টোন ইন্ডাস্ট্রিজ, টেকনোলজি, আমি তোমাদের শর্টে বলে দিই প্যালিওলিথিক কালচারের কিছু বৈশিষ্ট্য। এই টাইমে এই যে প্যালিওলিথিক কালচার, এই টাইমে মানুষদের যে প্রধান যে তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করার জন্য তাদের যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা ছিল শিকার। তারা হান্টিং করত, অর্থাৎ তাদের শিকার করতো, হান্টিং অ্যান্ড গ্যাদারিং হচ্ছে তাদের জীবন জীবিকার মেন বেস, অর্থাৎ শিকার করা। নেক্সট হচ্ছে এদের টুল, যে সমস্ত জিনিস দিয়ে এরা শিকার করত, এদের টুল আমরা যদি একদম এই প্যালিওলিথিক ফেজের 3টে ভাগ রয়েছে, লোয়ার প্যালিওলিথিক, লোয়ার প্যালিওলিথিকে একদম তারা যে পাথরের অস্ত্র ব্যবহার করতো সেটা একদম কোর টুলস, মানে মূল পাথর, একটা পাথরের খণ্ড পেলো, সেটা আকৃতি অনেক বড়, সেটার কোনো মসৃণতা নেই, সেই ধরনের পাথর দিয়ে তারা ব্যবহার করতো। পরবর্তীকালে এই প্যালিওলিথিক ফেজটা দীর্ঘদিন ধরে চলে। হ্যাঁ, এবং প্যালিওলিথিক ফেজে আমরা 3টে ফেজ আমরা লক্ষ্য করতে পারি। যে নেক্সট যে লোয়ার প্যালিওলিথিকে একদম তারা কোর টুল ব্যবহার করছে, তাদের জীবন জীবিকা থাকছে শিকার। তারপরে মিডিল প্যালিওলিথিক সূচনা হয়, এই টাইমে তারা কিছুটা উন্নত হচ্ছে তাদের স্টোন টেকনোলজিতে, যেটাকে বলছে তারা লিভোলাস টেকনিক ব্যবহার করছে, যদিও বা জীবন জীবিকা কিন্তু হান্টিং এবং গ্যাদারিংই থাকছে। তারপরে নিও প্যালিওলিথিক যেটা, সরি, যেটা আপার প্যালিওলিথিক রয়েছে, সেখানে তারা ফ্লেক টুলস, অর্থাৎ পাথরের চাকলা তুলে বা সেটাকে একটু মসৃণ, আগের তুলনায় মসৃণ, এই ধরনের পাথর ব্যবহার করত। তারা যে এই যে পাথরের অস্ত্রগুলো ব্যবহার করে পশু শিকার করতো, তার উপর ডিপেন্ড করে এই প্রস্তর যুগকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক বা নিম্ন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, মিডিল প্যালিওলিথিক মানে নিম্ন পুরা প্রস্তর যুগ, মধ্য পুরা প্রস্তর যুগ এবং নব্য পুরা প্রস্তর যুগ, এইভাবে ডিভিশনটা করা হয়েছে। তাদের কিসের ভিত্তিতে, তারা যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করছে তার উপর ভিত্তি করে। নেক্সট হচ্ছে মেসোলিথিক কালচার বা মধ্য প্রস্তর যুগ। এখানে ঠিক কি হয়, দেখো এই যে আমি তোমাদের প্রস্তর যুগের কথা বললাম, এটা কিন্তু সম্পূর্ণভাবে বিরাজ করছে যেটা, সেটা হচ্ছে প্লিস্টোসিন এরা, অর্থাৎ তুষার যুগে মানুষ বিরাজ করছে। ঠিক এই যে যখন থেকে মধ্যপ্রস্তর যুগ শুরু হয় অর্থাৎ মেসোলিথিক কালচার শুরু হয়, তখন থেকে পৃথিবীতে কিছু বেসিক পরিবর্তন ঘটে, অর্থাৎ পৃথিবী উষ্ণ হতে শুরু করে। এই যে পৃথিবীর উষ্ণ হওয়া থেকে কৃষিকাজ আসা পর্যন্ত যে টাইম পিরিয়ড, মোটামুটি আনুমানিক ভাবে ধরে নেওয়া হয় যে তোমার হচ্ছে 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ আনুমানিক ধরে নেওয়া হয়। ভারতীয় প্রেক্ষাপটে যে 10,000 থেকে 6,000 খ্রিস্টপূর্ব, এই যে টাইম পিরিয়ডটা, এটা হচ্ছে এই মেসোলিথিক পিরিয়ড, অর্থাৎ ট্রানজিশনাল ফেজ, পরিবর্তন ফেজ। এই টাইমে পৃথিবী উষ্ণ হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন ধরনের ফ্লোরা আসছে, বিভিন্ন ধরনের গাছ আসছে, বিভিন্ন ধরনের প্রাণী আসছে, তাদের জীবন জীবিকায় একটা পরিবর্তন ঘটছে। এই মেসোলিথিক টাইমে আমরা যে অস্ত্রের ক্ষেত্রেও একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে এরা মাইক্রোলিথ অর্থাৎ ছোট ছোট পাথরের অস্ত্র, এবং সেগুলো অনেক মসৃণ, তীক্ষ্ণ, এই ধরনের পাথরের অস্ত্র তারা ব্যবহার করছে। মোস্ট ইম্পর্টেন্ট এই যুগের একটা ফিচার, সেটা হচ্ছে এরা এনিম্যাল ডোমেস্টিকেশন করতে শিখছে। দেখো এর আগে যে আমরা যে প্যালিওলিথিক এজের কথা বলেছি বা পুরাপ্রস্তর কালের কথা বলেছি, সেখানে কিন্তু কোথাও বলিনি যে এনিম্যালকে তারা ডোমেস্টিকেট করছে। কিন্তু এই যে মেসোলিথিক এজ, সেই মেসোলিথিক এজে কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এনিম্যাল ডোমেস্টিকেশন, অর্থাৎ পশুপালন আমরা কিন্তু করতে দেখছি। গৃহপালিত পশুর আমরা সন্ধান কিন্তু এই টাইমে লক্ষ্য করছি। নেক্সট হচ্ছে ফুড প্রোডাকশন, বেসিক্যালি এইটা তোমাদের হচ্ছে নব্য প্রস্তর যুগ।
দেখো নব্যপ্রস্তর যুগ, গর্ডন চাইল্ড এই টাইমটাকে বলেছে যে নিওলিথিক রেভলিউশন। কেন বিপ্লব বলেছে? এই টাইমে অনেক কিছু পরিবর্তন আসে। মানুষ ধীরে ধীরে তাদের সেটেল লাইফ বা স্থায়ীভাবে বসবাসের দিকে যায়। মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে অনেক কিছু, মানুষের অস্ত্র শস্ত্রে পরিবর্তন আসে, মানুষের ফসলে পরিবর্তন আসে, মানুষ খাদ্য উৎপাদন করতে থাকে, এবং ধীরে ধীরে আহ উদ্ভিদ প্রাণী সবকিছুকেই তারা কিন্তু ডোমেস্টিকেট করতে শুরু করে। মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখতে পাই এই টাইমে তারা যে পাথরের অস্ত্রগুলো ব্যবহার করেছিল সেগুলো ছিল স্লেট টাইপ। তাহলে আমরা দেখো, আমি একটু শর্টে উদাহরণ দিয়ে বলছি। একদম প্রথমে ব্যবহার হতো কোর্ট টুলস, তারপরে সেই পিরিয়ডে অর্থাৎ মধ্য পুরাপ্রস্তর কালে সেটা চলে আসলো লিভোলাস টেকনিকে। নিম্ন পুরপ্রস্তর কালে আমরা সেটা দেখতে পাই যে এই টাইমে ব্লেড এবং ব্লেডের ব্যবহার আসছে। তারপরে আসছে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে আমরা দেখতে পাচ্ছি এই টাইমে হোলোসিন এর শুরু হচ্ছে, প্লিস্টোসিন থেকে অর্থাৎ তুষার যুগ থেকে পৃথিবী উষ্ণ হতে শুরু করছে। এই টাইমে যে পাথরের ব্যবহার আমরা করছি অস্ত্রগুলো, সেগুলো হচ্ছে মাইক্রোলিথস, এবং এই টাইমে এনিম্যাল ডোমেস্টিকেশন শুরু হচ্ছে। নেক্সট হচ্ছে পরবর্তী ফেজ অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। এই টাইমে আমূল পরিবর্তন ঘটে। মানুষ পশুপালনের পাশাপাশি খাদ্য উৎপাদন করতে শেখে। এতদিন পর্যন্ত খাদ্য সংগ্রাহক ছিল। এই যে পুরো টাইম পিরিয়ডটা তোমাদের আমি আলোচনা করলাম, এটা কিন্তু পুরোটাই হচ্ছে প্রি হিস্ট্রি। কারণ এই টাইমের ইতিহাস জানার জন্য আমাদের শুধুমাত্র আর্কিওলজিক্যাল সোর্সেস এর উপর নির্ভর করতে হয়, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করতে হয়। নেক্সট এই যে ডি ইউনিটটা রয়েছে হরপ্পান সিভিলাইজেশন। ঠিক এই যে 6000 থেকে 4000 খ্রিস্টপূর্বাব্দ, এটাকে আমরা ধরে নেই যে নব্যপ্রস্তর যুগ, বা তোমাদের এখানে রয়েছে ফুড প্রোডাকশন টাইম পিরিয়ডটা। ঠিক 4000 থেকে শুরু হয় আবার একটা নতুন ধরনের কালচার আসে, সেটাকে আমরা তাম্রপ্রস্তর যুগ বলি। এই টাইমে মানুষ তামা, তোমার হচ্ছে তামার ব্যবহার চলে আসে। ঠিক তার এই তাম্রপ্রস্তর যুগ যখন চলে, এই যে 4000 থেকে খ্রিস্টপূর্ব থেকে প্রায় তোমার হচ্ছে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমরা এটা লক্ষ্য করেছি। তার মধ্যে তোমার হচ্ছে 3300 থেকে 2600, সরি 3300 থেকে 1400 বিসি, এটা পুরো হরপ্পান টাইম পিরিয়ড রয়েছে। এখানে হরপ্পার আহ তোমার হচ্ছে প্রি হরপ্পা, ম্যাচিওর হরপ্পা এবং লেট হরপ্পান রয়েছে। তবে হরপ্পা সভ্যতা সবচেয়ে বেশি যে এক্সপ্যানশন করেছিল বা সবচেয়ে উন্নত, সেটা হচ্ছে 2600 থেকে 2400 বিসি। এইটা তোমাদের পড়তে হবে। অর্থাৎ চালকোলিথিক ফেজের বা তাম্রপ্রস্তর যুগের মধ্যেই পড়ছে এই হরপ্পান সিভিলাইজেশন। কিন্তু হরপ্পা সভ্যতায় আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এরা আরো উন্নত ডেভেলপড একটা সভ্যতা, এবং এরা কি করছে, তামার সঙ্গে টিন মিশিয়ে একটা নতুন ধাতু আবিষ্কার করছে, যেটাকে আমরা ব্রোঞ্জ বলছি। এই জন্য অনেক ঐতিহাসিক এটাকে ব্রোঞ্জ সিভিলাইজেশনও বলে থাকে। হরপ্পা সভ্যতার তোমাদের কি পড়তে হবে? অরিজিন পড়তে হবে, অর্থাৎ এদের উৎস কোথায় ছিল, কোন কোন অঞ্চলে কোথায় কোথায় আমরা হরপ্পার প্রত্নক্ষেত্র পেয়েছি, তার মেজর সাইট কি কি রয়েছে। যেমন হরপ্পা, মহেন্দ্রদারো সম্পর্কে তোমাদের জানতে হবে। এছাড়াও কালীবঙ্গান, লোথাল, রিসেন্টলি তোমরা জানো তোমার হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ 2021-এর যুক্ত হয়েছে। হরপ্পা সভ্যতার একটা সাইট ধোলাবিরা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা সম্পর্কে জানতে হবে। এবং ধোলাবিরায় আমরা কিছু ইউনিক ফিচার্স লক্ষ্য করেছি, তার ওয়াটার, জল সংরক্ষণ করা। এবং ধোলাবিরায় আমরা কিছু নিদর্শন পেয়েছি যেগুলো হরপ্পায় পাইনি। সাইনবোর্ডের ব্যবহার, উত্তরের দরজায় আমরা সাইনবোর্ড পেয়েছি। তেমনি মহেন্দ্রদারোতে কোথায় কি নিদর্শন পাওয়া গেছে সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। আমরা নাঙ্গলের নিদর্শন পেয়েছি। হ্যাঁ, লোথালে আমরা কিছু মাটি পেয়েছি, চাষ করা মাটির মতো নিদর্শন পেয়েছি। তো এগুলো তোমাদের জানতে হবে যে মেজর সাইট অর্থাৎ কোথায় কোথায় হরপ্পা সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। তার মধ্যে তোমাদের এখানে উল্লেখ করেই দিয়েছে হরপ্পা, মহেন্দ্রদারো, কালীবঙ্গান, লোথাল এবং ধোলাভিরা। এই ইম্পর্টেন্ট এগুলো সব সাইট রয়েছে, প্রত্যেকটা সম্পর্কে জানতে হবে। এইসব জায়গা থেকে কিন্তু কোশ্চিন আসবে। বেসিক্যালি তোমাদের জানতে হবে এই যে সাইট গুলো রয়েছে সেগুলো কে আবিষ্কার করে, সেখানে কি কি সেখানে কি কি জিনিসপত্র পাওয়া গেছে, সেগুলোর ইম্পর্টেন্স কি। আর যদি কোনো একটা, প্রত্যেকটা সাইডের কিছু ইউনিক ফিচার্স রয়েছে, কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধোলাবিরার কথা বললাম, ইউনিক ফিচার্স রয়েছে। ধোলাবিরায় একমাত্র রিজার্ভার পাওয়া যায়। ধোলাবিরায়
পুরো অঞ্চলটাকে অন্য জায়গায়, যেমন হরপ্পা মহেন্দ্রদারোতে আমরা পুরো শহরটাকে দুটো ভাগে দেখতে পাই, একটা হচ্ছে উচ্চ অঞ্চল যেটা সিটাডেল বলা হয়ে থাকে এবং নিম্ন শহর। কিন্তু ধোলাভিরার ক্ষেত্রে আমরা তিনটে অঞ্চল দেখতে পাই, অর্থাৎ দুর্গবেষ্টিত এলাকা, মিডিল টাউন এবং লোয়ার টাউন। তো এই যে ইউনিক ফিচার্স বা স্বতন্ত্র বৈশিষ্ট্য, সেগুলো সম্পর্কে তোমাদের এই সিলেবাসে জানতে হবে। নেক্সট হচ্ছে হরপ্পান ইকোনমি সম্পর্কে জানতে হবে, কারণ হরপ্পা সভ্যতা ট্রেড, ব্যবসা বাণিজ্য এক্সপ্যানশন করেছিল। এখানে পুরোটাই রয়েছে অ্যাগ্রারিয়ান বেস, কোন কোন ফসল উৎপন্ন হতো, সেগুলো জানতে হবে। এই যে ক্র্যাপ প্রোডাকশন এবং ট্রেড। ক্র্যাপ প্রোডাকশন, আচ্ছা তারা কি কি জিনিস তৈরি করতো, হরপ্পায় টেরাকোটার ব্যবহার ছিল। হ্যাঁ, তারপর তারা বিভিন্ন ধরনের, তোমরা জানো যে হরপ্পার শৌখিনতার অনেক পরিচয় আমরা পেয়েছি, এবং তারা পুঁথির ব্যবহার এবং পুঁথিকে ছিদ্র করার জন্য যে টেকনোলজি, সেই টেকনোলজি ডেভেলপমেন্ট করেছিল। তাদের ক্রাফট, অনেক স্পেশালাইজড ক্রাফট তারা উৎপন্ন করতো, সেগুলো জানতে পারতো। অর্থাৎ তাদের ইকোনমি সম্পর্কে জানতো। ইকোনমির মধ্যেই এই বিষয়গুলো পড়ে, এগ্রিকালচার, ক্রাফট প্রোডাকশন, এবং তাদের হচ্ছে ট্রেড। নেক্সট হচ্ছে তাদের কালচারাল সাইডটাও তোমাদের রয়েছে, পড়তে হবে, যেখানে তাদের ধর্মীয় কি বিশ্বাস ছিল সেটা জানতে হবে। এবং তাদের স্ক্রিপ্ট, হরপ্পান যে স্ক্রিপ্ট সেই সম্পর্কে তোমাদের জানতে হবে, শিলমোহর সম্পর্কে জানতে হবে, সিল সম্পর্কে জানতে হবে রয়েছে। নেক্সট হচ্ছে এই যে হরপ্পান একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা, কিন্তু এত ডেভেলপ করা সত্ত্বেও হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছিল। তো সেই সম্পর্কে তোমাদের যে বিভিন্ন থিওরিগুলি রয়েছে, কেউ বলেছে যে এর জন্য এনভায়রনমেন্ট দায়ী, প্রকৃতি দায়ী। কেউ বলেছে যে না, আর্যদের আক্রমণের জন্য হরপ্পা সভ্যতার পতন ঘটেছে। যে বিভিন্ন যে থিওরি গুলো রয়েছে, প্রবলেম গুলো রয়েছে, ডিক্লাইন রয়েছে, সেগুলো জানতে হবে। এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্য লেটার হরপ্পান কালচার, লেট হরপ্পান কালচার মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক, আমরা যদি হরপ্পা সভ্যতাকে দেখি, তাহলে হরপ্পা সভ্যতার আমরা তিনটে ফেজ লক্ষ্য করি। একটা প্রি হরপ্পা, ম্যাচিওর হরপ্পা এবং লেট হরপ্পা। প্রি হরপ্পা আমরা কালীবঙ্গান এইসব অঞ্চলগুলোতে দেখতে পারি। ম্যাচিওর, লেট হরপ্পায় কি হয়, প্রি হরপ্পা ছিল লোকালাইজেশন, সরি রিজিওনালাইজেশন। মিডিল হরপ্পা এখানে আমরা দেখতে পাই ইন্টিগ্রেট পার্ট হতে পারে, এবং পরবর্তীকালে হরপ্পা সভ্যতার আবার কিছু লোকাল বৈশিষ্ট্য এসে প্রবেশ করে। সেই জায়গাটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ইন্টারেস্টিং জায়গা, বিভিন্ন ধরনের কালচার ডেভেলপ করে। সিমেট্রি এইট কালচার, চুকর কালচার, এই যে কালচার গুলো লেট হরপ্পান ফেজে ডেভেলপমেন্ট করে, সেটা কিন্তু তোমাদের এখানে জানতে হবে। নেক্সট মডিউল 4-এ রয়েছে তোমাদের এমার্জেন্স অফ আর্লি হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড অফ অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ আর্লি হিস্ট্রি ইন্ডিয়া। এখানে তোমাদের আর্য সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বৈদিক সভ্যতা। আর্য প্রবলেমের মধ্যে জানতে হবে, এখানে রয়েছে আরিয়ান প্রবলেম। এখানে তোমাদের যে প্রবলেমটা আর্যদের রয়েছে, যে আর্য কি একটা জাতি নাকি আর্য একটা ভাষা, এটা নিয়ে একটা সমস্যা রয়েছে। আরেকটা প্রবলেম রয়েছে, আর্যদের আদি বাসস্থান কি ভারতবর্ষে ছিল নাকি আর্যরা বাইরে থেকে এসেছিল, তাদের অরিজিনাল হোমল্যান্ড কোথায় ছিল, তারা কোথা থেকে এসেছে, এটা তোমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে আর্যরা কোথায় থেকে এসেছিল, তাদের স্প্রেড কিভাবে হয়েছিল আর্যদের। হুম এটা, এই সম্পর্কে তোমরা ডিটেলস জানতে পারবে আর এস শর্মার বইয়ে। তোমরা যদি দেখো ভারতের প্রাচীন অতীত, হ্যাঁ, সেখানে এই আর্যদের শুরু হওয়ার আগে 11তম চ্যাপ্টার একটা রয়েছে, সেখানে এই যে স্প্রেড অফ আরিয়ান, আর্যদের সংস্কৃতির কোথায় এক্সপ্যান্ড হয়েছিল সে সম্পর্কে দেওয়া রয়েছে। অর্থাৎ ইউরোপের একটা অঞ্চল থেকে কিভাবে একটা ব্রাঞ্চ ইরান হয়ে ভারতবর্ষে প্রবেশ করে এবং আর একটা ব্রাঞ্চ ইউরোপের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, সেই স্প্রেড অফ আরিয়ান্স তোমরা জানতে পারবে। শুধু তাই নয়, এ সম্পর্কে আমার একটা ভিডিওই রয়েছে, হ্যাঁ, অ্যাডভেন্ট অফ আরিয়ান্স। তোমরা যদি সেই ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি রয়েছে। এছাড়াও তোমাদের মাইনর সিলেবাসকেও বেস করে, মেজর মাইনর সিলেবাসকে বেস করে হরপ্পার সংস্কৃতি, এই যে তোমাদের আমি যে বিষয়গুলো বললাম, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, সমস্ত কিছু প্রস্তর যুগ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা যদি দেখো আশা করি তোমাদের কনসেপশন ক্লিয়ার হবে। নেক্সট হচ্ছে পলিটিক্যাল ইনস্ট্রাকশন। এই টাইম থেকে আমরা দেখি যে বৈদিক সভ্যতায় আমরা কিছু পলিটিক্যাল ইনস্ট্রাকশন লক্ষ্য করি, যেমন সভা সমিতি, হ্যাঁ, বিধাতা, এরা আসতে থাকে এবং রাজাকে বিভিন্নভাবে সাহায্য করে। এবং ল্যাটার বৈদিক পিরিয়ডেও আমরা দেখতে পেয়েছি যে রাজার পাওয়ার কি করে ধীরে ধীরে ইনক্রিজ করছে, এবং বিভিন্ন ধরনের যাগযজ্ঞ গুলো কতটা গুরুত্ব পাচ্ছে, সেই জায়গাটা দেখতে হবে। অর্থাৎ পলিটিক্যাল ফ্যাক্ট গুলো আমাদের দেখতে হবে, যে কিভাবে পলিটিক্যাল পাওয়ার ইনক্রিজ করছে, কিভাবে ধীরে ধীরে আহ রাজার পাওয়ার ইনক্রিজ হচ্ছে, রাজার কি দায়িত্ব, হ্যাঁ, রাজা কিভাবে হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের এখানে রয়েছে। নেক্সট হচ্ছে সোসাইটি। হ্যাঁ,
এখানে সোসাইটির মধ্যে তোমাদের পড়তে হবে, কিন্তু তোমাদের সিলেবাসে স্পেশাল রেফারেন্স হিসেবে দিয়েছে বর্ণা সিস্টেমস অ্যান্ড পজিশন অফ ওমেন, এই দুটো বিষয়। অর্থাৎ আমরা যদি ঋগ বৈদিক দিকে বৈদিক বৈদিক যুগকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। তো ঋগ বৈদিক যুগে দেহের বর্ণের ভিত্তিতে আমরা বর্ণ বিভাজনটা লক্ষ্য করি, গৌড় বর্ণ এবং কৃষ্ণ বর্ণ। কিন্তু পরবর্তীকালে ল্যাটার বৈদিক পিরিয়ডে তোমরা যদি ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন জাতির উৎপত্তির কথা এখানে বলা রয়েছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, তার বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম, তার উদর থেকে বৈশ্যের জন্ম এবং পদযুগল থেকে শূদ্রের জন্ম। এই যে ধীরে ধীরে কাস্ট সিস্টেম, মানে সোসাইটিতে যত ইকোনমি গ্রো করছে, ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এই ল্যাটার বৈদিক পিরিয়ডের শেষের দিকে আমরা কিন্তু আয়স শব্দটারও ব্যবহার পাই। যদিও বা সেটা লোহা নাকি অন্য কোনো ধাতু সে নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক রয়েছে, তবে ধরে নেওয়া হয় যে ল্যাটার বৈদিক পিরিয়ডের শেষ দিক থেকে লোহার ব্যবহার আসতে শুরু করে, যার ফলে ইকোনমিতেও একটা গ্রোথ আসতে শুরু করে। তো যত বেশি গ্রোথ আসে ততই দেখা যায় যে যত দিন যায় সোসাইটিতে তত কমপ্লেক্সিটি হতে থাকে, এবং বর্ণা সিস্টেম বা কাস্ট সিস্টেম ধীরে ধীরে ডেভেলপ হতে শুরু করে সোসাইটিতে। এই সম্পর্কে তোমাদের জানতে হবে, খুব ইন্টারেস্টিং একটা টপিক। নেক্সট হচ্ছে পজিশন অফ ওমেন। আমরা এই যে বৈদিক যুগকে দুটো ভাগে ভাগ করলাম, আর্লি বৈদিক অর্থাৎ ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। আমরা যত দিন যাবে দেখবো যে নারীদের অবস্থা ধীরে ধীরে আহ, মানে ডিক্রিজ করছে এবং পুরুষতান্ত্রিক সমাজে পরিণত হচ্ছে, অর্থাৎ প্যাট্রিয়ার্কাল সোসাইটি উদ্ভব করছে। এই পর্যন্তই তোমাদের মাইনর সিলেবাস রয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরো ভিডিও, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তোমরা যদি মাইনর কোর্সের টিউশন নিতে চাও তাহলে বালুরঘাটে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি কোনো যদি সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের অ্যান্সার করব। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।